গণতান্ত্রিক প্রশ্নে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতে হতে হবে নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। মব সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, দাবি নাহিদ ইসলামের। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, চাঁদাবাজদের প্রতিহতের আহ্বান। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। জুলাই আন্দোলনে চাঁখারপুলে 6 হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। অন্তর্বর্তী সরকারের আমলেই শেষ হবে জুলাই হত্যার বিচার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। ছোট ছোট বাচ্চাদের হত্যা করছে, হাজারো মায়ের বুক খালি করছে, এর দায় কে নেবে? জগতলা আয়োজনে হলো জুলাই মাস ডে, ড্রোন শো, গান, স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার। 64 জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা। সংসদের নারী প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপি, এনসিপি, জামায়াতের ভিন্নমত, ঐক্য তৈরির তাগিদ কমিশন। সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দে এনবিআরকে দুদকের চিঠি। 900 কোটি টাকা লেনদেনের হানিফের পরিবারের বিরুদ্ধে মামলা। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু বেলা 3টায়। দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। নির্বাচন বাধাগ্রস্তের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। দলটির নেতারা বলেছেন, আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই সঙ্গে মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ নেতাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতার লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। এ সময় নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে একটি মহল লিপ্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক তাতে ভয় পায় না দলটি। পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব বন্ধুগণ। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর আগে সকালে বিএনপি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ সময় অপরাধীর কোনো দল নেই, এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট বলেও জানান তিনি। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে, যেখানে টার্গেট করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। জানান, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংগঠনের 5 থেকে 6 হাজার কর্মীর বিরুদ্ধে বিভিন্ন কারণে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। রিজভী আরও বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাতে যুক্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
আজকে রাষ্ট্রের ভেতর বাহির থেকে গভীর চক্রান্ত চলছে। গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দী করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা হলে ছাত্রদল রাজপথে তার প্রতিবাদ জানাবে বলে ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এ সময় গুপ্ত সংগঠনের মাধ্যমে যারা দেশে রাজনৈতিক ও নানা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রকাশ্যে আসার দাবি জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। মিটফোর্ডে বর্বরোচিত হামলার ঘটনার পেছনে রাজনৈতিক বড় বড় ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন নেতাকর্মীরা। তন্দ্রা তারুণের রিপোর্ট। গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুর 12টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদল ও বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। দলীয় পতাকা হাতে ও ব্যানার নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগে এসে সমাবেশে অংশ নেয়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি বলেন, মব চলতে থাকলে ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানাবে। এ সময় মবতন্ত্র কায়েমের চেষ্টা চালালে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি। যদি এ ধরনের মবতন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ না হয়, তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব। মিটফোর্ডে বর্বরোচিত হামলার ঘটনার পেছনেও বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিদেশি শক্তি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। দুপুরে পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে পথসভায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের পটুয়াখালী আগমন ঘিরে সোমবার সকাল থেকে প্রস্তুত ছিলেন নেতাকর্মীরা। পথসভা স্থানে একে একে আসতে থাকে মিছিল। পটুয়াখালী এসে শহীদ পরিবারের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে পথসভায় বক্তব্য রাখেন তারা। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাদ পেলে এবং এই লড়াই আমাদের জিততে হবে। এই জুলাই এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বদ্ধ হতে হবে যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা, তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই লড়াইটি করেছিলেন, এই আকাঙ্ক্ষা যেন আমরা ভুলে না যাই। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে। যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। নাহিদ অভিযোগ করেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে।
সব ষড়যন্ত্রের জবাব জনসমর্থনের মাধ্যমে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ আগস্ট। এছাড়াও গুমে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে বাবা মাকে চিঠি লিখে চাংখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় ১০ম শ্রেণীর ছাত্র আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি আনাসের বুক ভেদ করে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে আনাস। শুধু আনাসই নয়, চাংখারপুলে সেদিন নিহত হয় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। সোমবার আনাস সহ ওই ৬ হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১ আগস্ট। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। এদিন মোট ৫ মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে। এ মামলায় ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে দমন করা হবে। ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিল্লাল হুসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ২৪ জুলাই আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের বিবি রোডে শহীদ হন অন্তত ৫৪ জন। এর মধ্যে ২১ জন নারায়ণগঞ্জের বাসিন্দা। সোমবার বিকেলে শহীদদের স্মৃতি ধরে রাখতে নগরীর হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যে গতিতে বিচার এগিয়ে চলছে তাতে অন্তর্বর্তী সরকারের সময়ই জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হবে। এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় যারা চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে।
জুলাই শহীদদের স্মরণে রাখতে হলে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য দল ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান তার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে কোনো আধিপত্য শক্তি ও স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। আপনারা অগ্নি যুগের সন্তান, আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাইয়ের অগ্নিকন্যাদের ভূমিকা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জুলাই ওমেন্স ডে। চলচ্চিত্রে, গানে, স্লোগানে উঠে আসে নারীদের প্রতিবাদী কণ্ঠস্বর। বাংলাদেশের মেয়েদের আটকানো যাবে না বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গেলে প্রথমেই উঠে আসে নারীদের সাহসী ভূমিকা। অগ্নিকন্যাদের অবদানের স্মরণে পালিত হচ্ছে জুলাই ওমেন্স ডে। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 2024-এর জুলাই স্মৃতিচারণ করতে গিয়ে নারীদের কণ্ঠ ভারী হয়ে আসে, প্রতিফলিত হয় প্রতিবাদ। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমাদের সন্তানদের উপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেয়া হয়। আমি একবার না আরো 100 বার বলবো, রাজাকারের বাচ্চা শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছিল। আমাদের সন্তানদের উপরে কাউকে গালি দেওয়ার অধিকার এই মাটিতে কোনোদিন হবে না। জুলাই পরবর্তী সময়ে নারীদের ভূমিকা বিলীন হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, পাখি একবার ওরা শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। জুলাইয়ের ফিজিক্যাল ইভেন্ট আমরা কিক অফ করার সিদ্ধান্ত নিয়েছি নারীদের ইভেন্টের মাধ্যমে। এটা একটা সিগন্যাল, এটা একটা বার্তা যে নারীরাই আমাদের পথ দেখিয়েছে। যুগে যুগে নারীদের বজ্র কণ্ঠে শক্তিশালী ভূমিকায় প্রতিহত হয়েছে খলনায়কেরা। কেবল একটি দিবস নয়, নারীদের অধিকার নিশ্চিতে প্রয়োজন সামাজিক সচেতনতাও। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই ওমেন্স ডের আয়োজনে এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছেন নারীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে আমাদের জানান। ঠিক আছে, মনা, রাজধানীর টিএসসিতে আমরা এখন অবস্থান করছি। টিএসসিতে কিন্তু সেই সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিকে স্মরণ করে নিচ্ছেন। বিশেষ করে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে যে আয়োজন বর্তমানে চলছে টিএসসিতে, আমি যদি একটু দেখাতে চাই, এখানে বর্তমানে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন হলের মেয়েরা যে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সে বর্ষপূর্তি পালনের উদ্দেশ্যে কিন্তু তারা ইতোমধ্যেই টিএসসিতে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সেটি প্রকম্পিত করে দিয়েছিলেন। কিছুক্ষণ আগে তারা যেটি আমাদের জানাচ্ছিলেন যে এই গেল যে 2024-এর এই দিনেই কিন্তু বিগত সরকার প্রধানের একটি ঘিরে এক ধরনের
উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে কিন্তু নারীদের অগ্রণী ভূমিকা ছিল। সেই নারীদের অগ্রণী ভূমিকার যে 1 বছর, সে বর্ষপূর্তিতে তারা মূলত এ ধরনের স্মৃতিচারণমূলক এক ধরনের আয়োজন করে, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন হল থেকে সকল মেয়ে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা একটি মিছিল করে, এবং মিছিল শেষ করে কিন্তু এখানে যে টিএসসি চত্বরটি রয়েছে, চত্বরে এখানে এসে তারা জড়ো হয়। এবং তারা আমাদের বলছিলেন যে গণ-অভ্যুত্থানের দিনগুলিতে যে ধরনের দুঃসহ স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলোকে নতুন করে তুলে ধরার জন্য, নতুনভাবে তারা সেই স্মৃতিচারণ করার জন্য বর্ষপূর্তিকে উদযাপন করার উদ্দেশ্যেই কিন্তু এ ধরনের আয়োজনে তারা এসেছেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বলছিলেন যে এখন পর্যন্ত যত শহীদ হয়েছেন, গণ-অভ্যুত্থানের শহীদদের তারা স্মরণ করছেন। এছাড়া সাংস্কৃতিক বিভিন্ন দেশাত্মবোধক গানের মাধ্যমে কিন্তু তারা একে একে স্মরণ করছিলেন সেই গণ-অভ্যুত্থানের দিনগুলোকে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তিনি কিন্তু ইতোমধ্যেই মঞ্চে উঠেছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে ভিসি, প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এছাড়া বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে কিন্তু এখানে এক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে চর্চা, সেটি চলছে। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু বেশ উদ্দীপনার মাধ্যমে, উৎসব উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা উদযাপন করছেন। এই ছিল টিএসসি থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে জুলাই উইমেন্স ডে আয়োজনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এদিকে জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। সোমবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ থেকে দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। জুলাইয়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করবে মন্ত্রণালয়। আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারী চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাবো। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে দেশ জুড়ে আরো একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংসদে নারী প্রতিনিধিত্ব আর উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনো ঐক্যমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিপির অভিযোগ, উচ্চকক্ষের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ইস্যুটিকে নড়বড়ে করার চেষ্টা চলছে। নিম্নকক্ষের ভোটারের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের দাবি জামায়াতের আর বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়েই উচ্চকক্ষ গড়তে চায় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে 13তম দিনের বৈঠক শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে এদিন নতুন প্রস্তাবনা তুলে ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে প্রত্যাশার কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনীতিতে রাষ্ট্র গঠনে আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো।
সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। দিনভর আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100-তে বাড়ানোর বিষয়ে ঐক্যমত্য এলেও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। আমরা নারী আসনকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও দলীয় মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? না। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের। বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। অমীমাংসিত ইস্যুতে ঐক্য তৈরিতে ধারাবাহিক আলোচনার কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খুলনার আফিল গেটে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 7 জন। সোমবার রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনা আসার পথে রাত 8টার দিকে আফিল গেট রেল ক্রসিংয়ের সময় ট্রাকটি রেল লাইনের উপর চলে আসে। সংঘর্ষে ট্রাক ও ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন ট্রেন চালক সহ বেশ কয়েকজন। এরপর সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আগস্টের মধ্যেই মার্কিন শুল্কের ইতিবাচক সমাধান আসবে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ভালো ফলাফলের জন্য সবাই একসঙ্গে কাজ করছে। সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও যুক্তরাষ্ট্রে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নামিয়ে আনার ব্যাপারে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা জানান, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেটি নির্ধারণ হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার, এজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি দিকে যাওয়ার চেষ্টা করছি। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। পাশাপাশি অন্য আইনজীবীদের আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির 2য় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, মিডফোর্ড হাসপাতালের সোহাগ হত্যার সিসি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত দল বিএনপির উপর চাপানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির দোসররা সুপরিকল্পিতভাবে কোনো রকম তদন্ত অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি। তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে প্রজ্বলিত করা হচ্ছে, প্রজ্বলিত করা হচ্ছে। আমরা মনে করি ফ্যাসিবাদী শক্তির দোসর এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের
ভবিষ্যতে অদৃশ্য শক্তি অত্যন্ত কুপরিকল্পিতভাবে কোনরূপ তদন্ত অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করছে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিয়নের কোনো সদস্য সোহাগ হত্যার মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি কোনো বিজ্ঞ আইনজীবী যেন আমাদের আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহ্বানও জানাচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিন শেখ পরিবারের নিয়ন্ত্রণ থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ফজলা আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ 10 বছরের বেশি সময় ধরে দুর্নীতি একছত্র অধিপতি ছিলেন। হানিফ ও তার পরিবারের সদস্যরা তার পারিবারিক সিন্ডিকেট এতটাই শক্ত ছিল যে আর্থিক স্বার্থসিদ্ধির পাশাপাশি কুষ্টিয়ার রাজনীতিও নিয়ন্ত্রণ করত তারা। এক কথায় সবই চলত হানিফ পরিবারের ইশারায়। এইবার সেই হানিফ পরিবারের বিরুদ্ধে আনা হলো বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 18টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন ও সিআরআই এর নথি জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার দুপুরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে আটক করে। এদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ইউএসএ যাওয়ার জন্য খায়রুল বাশার বাহারের কাছে আমি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাছে 24 লক্ষ টাকা দিয়েছি। ছেলে পারভেজকে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে দ্বারস্থ হন লায়ন এম কে খায়রুল বাশারের মালিকানাধীন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কনসালটেন্সির। এ সময় ভুয়া অফার লেটার দেখিয়ে বিএসবি গ্লোবাল তাদের কাছ থেকে হাতিয়ে নেয় 24 লাখ টাকা। কিন্তু বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা, টাকা ফেরত দেয়া নিয়ে চলছে সাপ লুডু খেলা। শুধু এই শিক্ষার্থী নয়, বিএসবি গ্লোবাল কনসালটেন্সির আড়ালে লায়ন এম কে খায়রুল বাশার এবং তার সহযোগীরা শত শত শিক্ষার্থীর কাছ থেকে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 400 হইতে 500 কোটি টাকা সে আত্মসাৎ করছে, কারো কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত সপরিবারে যাওয়ার জন্য টাকা দিছে। তো 1200 ছাত্রছাত্রী থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে তার সে টাকা নেয়। এমন প্রতারণার মধ্যেই সোমবার দুপুরে মানি লন্ডারিং মামলায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারকে। তাকে গ্রেপ্তারের খবরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগী অভিভাবক এবং শিক্ষার্থীরা। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন প্রতারণার সুবিচার ও টাকা ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। বাশারের মতো ক্রিমিনালের উপযুক্ত শাস্তি হোক আর আমি যেন আমার টাকাটা ফেরত পেয়ে যাই। আমরা আমাদের প্রাপ্য টাকাটা যেন ফিরে পাই এবং আমাদের এত বছর এই 3-4 বছর ধরে যে আমাদের যে ধকল যে খাটনি গেছে, আমাদের যে টাকা জরিমানা গেছে সেটাও আমরা ফেরত চাই এবং আমাদের সমস্ত টাকা এই সরকার দায়িত্ব নিয়ে যেন আমাদের টাকা পৌঁছায় দেয় এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা সবাই এই প্রার্থনা করি। গ্রেপ্তার খায়রুল বাশারকে মঙ্গলবার আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।